হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলতে চাচ্ছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় তথা বল নিয়ে। সো এই অধ্যায় যখন আমরা পড়তে যাই তখন প্রথমেই আমাদের সামনে যে টপিকটা চলে আসে সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। অ্যান্ড নিউটনের প্রথম সূত্রের বিবৃতিটা কি? এখানে বলা আছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। সো এখন আসি বেগ জিনিসটা কি, সমবেগ কি, এটা আমরা দ্বিতীয় অধ্যায় তথা গতিতে পড়ে আসছি। অ্যান্ড বল জিনিসটা কি, এটা হচ্ছে আমরা এই অধ্যায়ে পড়বো আর কি। সো সাপোজ আমরা এখনো বল সম্পর্কে কিছু জানি না, আমি ধরে নিচ্ছি আমরা আগে পড়ি নাই। সো বল বলতে আমি কি বুঝবো? ধাক্কা শব্দটার সাথে আমরা পরিচিত না সকলে? তো আমি বুঝবো বল মানেই হচ্ছে ধাক্কা। এখন প্রথম টাইপটাই আসি, প্রথম কথাটার মধ্যে আসি। কি বলছে? বাহ্যিক বল প্রয়োগ না করলে কি ঘটবে? স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তো আমরা ধরে নিই এইখানে আমাদের কাছে একটা স্থির বস্তু আছে, এইখানে আমরা একটা ব্লক রেখে দিছি। সেই ব্লকটা কেমন? স্থির। স্থির মানে কি? তার বেগ শূন্য, আপেক্ষিকভাবে তার বেগ হচ্ছে শূন্য। সো ধরি এই বস্তুটার বেগ হচ্ছে ইউ বা ভি, তার মান কত থাকবে? 0 মিটার/সেকেন্ড। এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি বস্তুটা কেমন আছে? স্থির আছে। সো এটা যদি স্থির থাকে, আমি যদি ওকে বাইরে থেকে ধাক্কা না দিই, ওটা কি নড়ার চেষ্টা করবে? করবে না, চিরকাল ওই স্থিরই থাকতে চাইবে। এটাই নিউটন বলছে যে আমরা যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি, এই যে স্থির বস্তুটা আছে এই বস্তুটা চিরকাল স্থির থাকতে চাইবে। আর সমবেগে চলমান একটা বস্তু, ওকেও যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে ওই বেগেই চিরকাল চলতে থাকবে। তো আবারও ধরে নিচ্ছি, এই যে এটা হচ্ছে একটা সমতল রাস্তা, এই রাস্তার মধ্যে কেউ একজন দৌড়াচ্ছে। সো ও এই দিক বরাবর ভি বেগে দৌড়াচ্ছে। এখন আমি যদি ওকে না আটকাই বা ধাক্কা না দিই, পিছন থেকে যদি ধাক্কা দিই তাহলে কি হবে? ওর দৌড়ের স্পিডটা বেড়ে যাবে। এন্ড যদি সামন থেকে এসে ওকে ধাক্কা দিই তখন কি হবে? সামন থেকে ধাক্কা দিলে ও থেমে যাবে বা ওর গতিটা কমে যাবে, রাইট? সো কিন্তু যদি ওকে আমি ধাক্কা না দিই তাহলে কি হবে? ও যে বেগে যাচ্ছিল সেই বেগে যাওয়ার চেষ্টা করবে আজীবন। নিউটন এই কথাটাই বলছে, যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তবে একটা বস্তু চিরকাল গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। তো এই যে নিউটনের প্রথম সূত্রটা আছে, এইখান থেকে আমরা কিসের ধারণা পাই? নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিস সম্পর্কে ধারণা পাই। এক নাম্বার হচ্ছে বল সম্পর্কে ধারণা পাই। বল সম্পর্কে ধারণা পাই, বল জিনিসটার টার্মটার সাথে আমরা পরিচিত হই, যদিও বল কিংবা ধাক্কা কি একটু পরে আমরা জানতে পারবো বিস্তারিত। অ্যান্ড সেকেন্ড যে টার্মটার সাথে আমরা পরিচিত হই সেটা হচ্ছে জড়তা। এই জড়তার সাথে আমরা পরিচিত হই। এখন আসি জড়তা জিনিসটা কি। যদি প্রশ্ন করা হয় জড়তা কাকে বলে, তাহলে উত্তর হবে স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে চলতে চাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটাকেই বলা হয় জড়তা। অর্থাৎ একটা স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে, তো এটাই ওর একটা বৈশিষ্ট্য। একটা গতিশীল বস্তু গতিশীল থাকতে চাচ্ছে, তো এই যে গতিশীল থাকতে চাওয়ার বৈশিষ্ট্যটা, এটাই হচ্ছে বস্তুটার জড়তা। এখন সেই জড়তা কত ধরনের হতে পারে? জড়তা দুই ধরনের হবে অবশ্যই। একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা কি? একটা স্থির বস্তু চিরকাল থাকতে চাওয়ার প্রবণতাকেই স্থিতি জড়তা বলবো আমরা, এবং একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাটাকেই বলবো গতি জড়তা। আশা করি এতটুকু বুঝতে পারছি। এন্ড এর পরের কথাটা কি? বল জিনিসটা কি, রাইট? সো এখন আমাদের জানতে হবে বল। তো বল জানার আগে আরো একটা জিনিস আমরা জেনে নিই, এই যে জড়তাটা আছে এই জড়তাটা কিসের উপর নির্ভর করে। তো আমরা একটু এগুলো মিশাই দিই জড়তা বোঝার জন্য। এখন দেখি আমাদের কাছে দুইটা ব্লক আছে, একটার ভর ধরলাম স্মল এম আর একটার ভর ধরলাম ক্যাপিটাল এম। সো এই ব্লকটাকে একজন ব্যক্তি হচ্ছে ধাক্কা দিচ্ছে। সো কত বলে ধাক্কা দিচ্ছে আমরা জানি না, ও ধাক্কা দিচ্ছে আপাতত, ঠিক আছে? সো একই ব্যক্তিকে আমরা এখানে নিয়ে এসে ধাক্কা দিলাম, ও ধাক্কা দিচ্ছে। এখন কোন ব্লকটা সহজে সরাতে পারবে? জড়তা মানে কি? স্থির থাকতে চাওয়ার প্রবণতা, রাইট? সো এই বস্তুটাও স্থির থাকতে চাচ্ছে, এইটাও স্থির থাকতে চাচ্ছে। ওর জড়তার পরিবর্তন যদি করতে চাই তাহলে ওকে কি করতে হবে? স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে যেতে হবে। এখন একই ব্যক্তি দুইটা ব্লককে ধাক্কাচ্ছে, কোন ব্লকটা ধাক্কাতে ওর বেশি কষ্ট হবে? অবশ্যই বড় ব্লকটা ধাক্কাতে বেশি কষ্ট হবে, কারণ কি? ওর ভর বেশি, রাইট? সো বেশি ভরের বস্তুকে ধাক্কা দিয়ে ওর জড়তার পরিবর্তন করতে, অর্থাৎ স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিতে বেশি শক্তির প্রয়োজন হচ্ছে, বেশি কষ্ট হচ্ছে। সো বস্তুর জড়তাটা কিসের উপর নির্ভর করতেছে? ভরের উপর নির্ভর করতেছে অবশ্যই। যেই বস্তুর ভর যত বেশি হবে সেই বস্তুর জড়তা তত বেশি হবে, যেই বস্তুর ভর যত কম তার জড়তা তত বেশি। বস্তু যদি গতিশীল হয় তখন কথাটা একটু ভিন্ন আসবে। তো এই কথাটা আমরা জানবো হচ্ছে যখন আমরা ভরবেগ সম্পর্কে আলোচনা করব, একটু পরে আমরা ভরবেগ নিয়ে কথা বলবো, তখন সেটা জানতে পারবো।
সো আমাদের এই পর্যন্ত আলোচনা ক্লিয়ার। এন্ড দেন আমাদের পরের টপিকটা হচ্ছে বল। ততক্ষণ আমরা এই যে বল বা ধাক্কা সম্পর্কে কথা বলতেছিলাম, এখন আমরা জেনে নিই বল বা ধাক্কা কাকে বলে। তো মুখে মুখে একবার বলে দিচ্ছি, বল হচ্ছে যার প্রয়োগের ফলে একটি স্থির বস্তু গতিশীল হয় বা হবার উপক্রম হয় এবং একটা গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়, তাকেই আমরা বলে থাকি বল বা ধাক্কা। সো ফোর্স কাকে বলে? ফোর্স বা বল হচ্ছে যার প্রয়োগের ফলে স্থির বস্তুর হচ্ছে গতিশীল হবে অথবা গতিশীল হবার উপক্রম হবে। দেন আমরা চিন্তা করি, সেম একটা ব্লক আমরা এখানে রেখে দিলাম, এন্ড দেন সামনে থেকে হচ্ছে এদিক থেকে ধাক্কা দিচ্ছি। সো ধাক্কা দিলেই যে এটা সরে যাবে তার তো এমন তো কোনো কথা নেই, তাই না? তো মনে করি এটা একটা দেয়াল, আমি দেয়ালের সামনে দাঁড়ায় সারাদিন ধাক্কা দিচ্ছি, দেয়ালটা কি সরে যাবে? যাবে না। সো ধাক্কা দিচ্ছি তার মানে কি বল দিচ্ছি তো আমি, তো এটাও একটা বল। এন্ড अगेन এটা হচ্ছে ধরলাম দেয়াল না, এবার হচ্ছে এটা একটা ব্লক। তো ব্লক যদি হয় সাপোজ 10 কেজি 15 কেজির একটা ব্লকটাকে যদি আমি ধাক্কা দিয়ে সরাতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে বল প্রয়োগ করলে, যেটাকে প্রয়োগ করতেছি, এই যে বলটা প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করলে গতিশীল হবে বস্তু, গতিশীল হবে বা গতিশীল হবার উপক্রম হবে, গতিশীল হবার উপক্রম হবে। সো সেটাকে আমরা বল বলবো। এবার আমরা যখন স্থির বস্তু নিয়ে কথা বলতেছি, আমাদের গতিশীল বস্তুর উপরও বলের প্রভাবটা নিয়ে কথা বলতে হবে, আমরা বাধ্য এখন। সো এই যে গতিশীল বস্তু দৌড়াচ্ছে, সো সামনের দিকে যখন দৌড়াচ্ছে, আমি চিন্তা করলাম যে ওকে ঠিক আছে, ও দৌড়াচ্ছে, আমি পিছন থেকে যে ওকে একটু ধাক্কা দিব, তো ধাক্কা দিলাম। যখন আমি ধাক্কা দিলাম, ওর গতিটা যদি আগে ইউ থাকে, এর সাথে বেড়ে কিছু একটা যোগ হবে না? ধাক্কা দিলাম, একটা বস্তু যাচ্ছে, ধাক্কা দিলাম, সো ওর বেগটা তো বেড়ে যাওয়ার কথা, তাই না? সো বেগটা স্বাভাবিকভাবেই বেড়ে যাবে, সো গতির পরিবর্তন হবে। এবার আমার চিন্তা হলো যে ওকে সামন পিছন থেকে তো একবার ধাক্কা দিলাম, এবার সামন থেকে একবার ধাক্কা দিয়ে দেখি, ও তো এইদিকে যাচ্ছে। তো আমার চিন্তা হলো যে কেন ও যাচ্ছে, কেন ওকে আগে যেতে দেবো না আমি। সো এই দিক থেকে এসে আস্তে করে একটা ধাক্কা দিয়ে দিলাম আবার। এবার কি হবে? ও সামনে যেতে বাধা অনুভব করবে, দেন পিছনের দিকে ফিরে আসবে, অথবা ওর যদি গতি অনেক বেশি হয় তাহলে গতিটা একটু কমে যাবে। সো সংজ্ঞাটা আমি লিখতেছি না, আমি মুখে মুখে আবারও বলে দিচ্ছি, যাদের দরকার লিখে নিই। যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় অথবা গতিশীল হবার উপক্রম হয় এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়, তাকেই বল বলা হয়। ঠিক আছে? এখন বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে বলকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন স্পর্শতার উপর ভিত্তি করে হচ্ছে বল দুই প্রকার। তো আমরা কিসের উপর ভিত্তি করে বলকে ভাগ করতে চাচ্ছি? স্পর্শতার উপর ভিত্তি করে। স্পর্শতা মানে কি? স্পর্শতা মানে হচ্ছে কোন একটা বস্তুকে সংস্পর্শে নিয়ে আসা, স্পর্শ করা অথবা স্পর্শ না করা, এটার উপর ভিত্তি করে। দেন এইভাবে আমরা বলকে কত ভাগে ভাগ করছি? দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে স্পর্শ বল, আর একটা হচ্ছে অস্পর্শ বল। অস্পর্শ বল। এখন আসি স্পর্শ বলটা কি? যে বল প্রয়োগের জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয়, তাকে বলা হয় স্পর্শ বল। লাইক আমি লিখতেছি বোর্ডের মধ্যে, তো বোর্ড এবং চকের মধ্যে যে স্পর্শটা হচ্ছে, আমি ধাক্কা দিচ্ছি না, ধাক্কা দিয়ে তো লিখতে পারতেছি। সো এই যে স্পর্শটা, এটাই হচ্ছে প্রত্যক্ষ স্পর্শ। এন্ড এই প্রত্যক্ষ স্পর্শের ফলে যে বলটা আর কি হচ্ছে, এই বলটাকে আমরা বলতেছি স্পর্শ বল। তাহলে অস্পর্শ বল কোনটা? আমরা কেমিস্ট্রির 4র্থ অধ্যায় যদি পড়ে থাকি, 3য় অধ্যায় মেবি আছে পদার্থের গঠনে, সো হ্যাঁ আসি। সো ওইখানে আমরা দেখেছিলাম রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। তো ওইখানে আমরা কি দেখেছিলাম যে একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, রাইট? সরি ভুল বললাম, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। আচ্ছা, তো এই যে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন এবং নিউট্রন থাকে, তাদের মধ্যকার যে বলটা, প্রোটন আর নিউট্রন তো লেগে লেগে থাকে না, তাই না? অবশ্যই একটা দূরত্ব বজায় রেখে তারা থাকে। সো এদের মধ্যকার যে বলটা, এটাই হচ্ছে আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক অস্পর্শ বল না? ওদের মধ্যে তো স্পর্শ হচ্ছে না। আচ্ছা এটা বাদ, আমাদের কাছে এই যে এটা হচ্ছে সাপোজ একটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে এখানে আছে প্রোটন এবং বাইরে আছে ইলেকট্রন। প্রোটন হয় পজিটিভ চার্জ বিশিষ্ট এবং ইলেকট্রন হয় নেগেটিভ চার্জ বিশিষ্ট। সো এই যে পজিটিভ নেগেটিভ, এটা পরস্পরকে কি আকর্ষণ করবে না? তো এই যে এদের মধ্যে কি প্রত্যক্ষ কোনো প্রকার সংস্পর্শ ঘটছে? ঘটে নাই। তো প্রত্যক্ষ সংস্পর্শ না হলে যে আকর্ষণ বা বিকর্ষণটা কাজ করে, এটাকেই আমরা বলি
অস্পর্শ বল। সো অস্পর্শ বলের উদাহরণ কোনগুলা? আন্তঃআণবিক সকল বল। এটা হতে পারে আকর্ষণ বল এবং হতে পারে বিকর্ষণ বল। যেটাই হোক না কেন, আন্তঃআণবিক বল মানে হচ্ছে অস্পর্শ বলের উদাহরণ। এটা গেলে স্পর্শতার দিক থেকে। এখন আমরা কথা বলবো মৌলিক বল সম্পর্কে। সো মৌলিক বল কাকে বলে? সংজ্ঞা হচ্ছে যে সকল বল স্বাধীন, নিরপেক্ষ, অন্য কোনো বল হতে উৎপন্ন হয় না, বরং অন্য সকল বল এই বল থেকে উৎপন্ন হয় বা এই বলেরই বহিঃপ্রকাশ, তাকে বলা হয় মৌলিক বল। আমরা মৌলিক রাশি পড়েছিলাম প্রথম অধ্যায়ে। সো অনুরূপ সংজ্ঞাটা এটাও। মৌলিক রাশিতে কি পড়েছিলাম আমরা? যে সকল রাশি স্বাধীন, নিরপেক্ষ, অন্য রাশি হতে উৎপন্ন হয় না, বরং অন্য সকল রাশি এই রাশি থেকে উৎপন্ন হয়, তাকে মৌলিক রাশি বলে। সো মৌলিক বলটাও হচ্ছে সেম। এখন আসি মৌলিক বল কয়টা আছে পৃথিবীতে। এই পৃথিবীতে মৌলিক বল আছে মাত্র 4টা। কি কি আমি বোর্ডে লিখে রাখছি আগে থেকে। এগুলো হচ্ছে সবল নিউক্লিয় বল, তড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং মহাকর্ষ বল। এবার সেই যে সবল নিউক্লিয় বল আছে, এই বলের পাল্লা কত? পাল্লা হচ্ছে 10⁻5 মিটার, অর্থাৎ অনেক কাছাকাছি কিন্তু এই বলটা কাজ করে। দুইটা বস্তু যদি খুবই কাছাকাছি থাকে তখন তাদের মধ্যে এই বলটা কাজ করবে। এবার আসি তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বলের পাল্লা হচ্ছে অসীম। অসীম মিন্স কি? অনেক দূরেও কাজ করবে এটা। এন্ড দেন দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের রেঞ্জ হচ্ছে 10⁻6 মিটার, মানে অনেক কাছাকাছি কাজ করে এরা। নিউক্লিয় বল যেগুলো আছে এইগুলা নিউক্লিয়াস, পরমাণুর ভিতরে অবস্থান করে নিউক্লিয়াস। এন্ড এই পরমাণুটাকেই তো আমরা খালি চোখে দেখতে পারি না। যে নিউক্লিয়াসকে কি খালি চোখে দেখা যাবে? অবশ্যই যাবে না। এন্ড যেটা খালি চোখে দেখা যায় না সেটা তো অনেক ছোট হবে, এটাই স্বাভাবিক। এবার আসি মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের রেঞ্জটাও হচ্ছে অসীম, অনেক দূর দূর জায়গার মধ্যেও মহাকর্ষ বলটা কাজ করে। মহাকর্ষ বল মূলত কাজ করে বিন্দু ভরের জন্য। সো পৃথিবী এবং অন্য একটা গ্রহের মধ্যে বা উপগ্রহের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, এটাই কিন্তু মহাকর্ষ বলের উদাহরণ। এবার আসি আপেক্ষিক সবলতা। এই যে বলগুলো আছে এই বলগুলো কতটুকু সবল, কার সাপেক্ষে? আপেক্ষিক মানে কি? অন্য কোনো একটা রাশির সাপেক্ষে একটা রাশিকে যদি আমরা তুলনা করি তখন সেই রাশিটাকে আমরা আপেক্ষিক রাশি বলি, রাইট? সো আমরা এখানে আপেক্ষিক বল চিন্তা করতেছি, আপেক্ষিকভাবে একটা বলের থেকে আরেকটা বল কতটুকু সবল। তাহলে একটা বলকে আমাদের স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে। সো আমরা এই যে মহাকর্ষ বলটাকে এখন স্ট্যান্ডার্ড ধরে নিলাম। এই মহাকর্ষ বল থেকে দুর্বল নিউক্লিয় বল কতটুকু সবল? 10⁻30 গুণ সবল। এই যে দুর্বল নিউক্লিয় বল আছে এর থেকে তড়িৎ চৌম্বক বল কতটুকু, মহাকর্ষ বল থেকে তড়িৎ চৌম্বক বল কতটুকু সবল? 10⁻31 গুণ সবল। মহাকর্ষ বল থেকে সবল নিউক্লিয় বল কতটুকু সবল? 10⁻41 গুণ সবল। এখন যদি বলা হয় সবচেয়ে দুর্বল বল কোনটা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল মৌলিক বল কোনটা? অবশ্যই মহাকর্ষ বল হবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি মহাকর্ষ বলের চেয়ে 10⁻30 গুণ বেশি সবল, 10⁻31 গুণ বেশি সবল, 10⁻41 গুণ বেশি সবল। দ্যাট মিন্স ওইটাই কি সবচেয়ে কম সবল। আচ্ছা এবার আসি মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সবল বল কোনটা? উত্তর হবে সবল নিউক্লিয় বল। কারণ কি? সবল নিউক্লিয় বল মহাকর্ষ বলের তুলনায় 10⁻41 গুণ বেশি সবল। এইটার চেয়ে বেশি সবল কি কেউ আছে? নাই। দ্যাট মিন্স সবল নিউক্লিয় বলটাই বেশি সবল। এবার আসি এগুলোকে আমরা এই বলের উদাহরণটা কোথায় দেখতে পাবো, বলটা কোথায় ক্রিয়া করতেছে। আমরা এই যে প্রোটন এবং নিউট্রনকে নিউক্লিয়াসের ভিতরে আবদ্ধ করে রাখছি যে বলটা দ্বারা, সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল। এন্ড তড়িৎ চৌম্বক বল কোনটা? তড়িৎ চৌম্বক বল হচ্ছে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বল কাজ করে পরমাণুটা গঠন হয় সামগ্রিকভাবে, সেই বলটাই হচ্ছে তড়িৎ চৌম্বক বল। দুর্বল নিউক্লিয় বল কোথায়? নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। মনে রাখতে হবে, এমসিকিউর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। দেন আসি মহাকর্ষ বল। মহাকর্ষ বলের উদাহরণটা আমরা আগেই দিয়ে ফেলছি যে পৃথিবীতে না, আমাদের এই গ্যালাক্সিতে যতগুলো গ্রহ আছে, নক্ষত্র আছে, তারা পরস্পরের সাথে যে বল দ্বারা আকৃষ্ট হয়ে এই যে গ্যালাক্সিটা তৈরি করছে, এই মহাকর্ষ বলের জন্যই কিন্তু এই গ্যালাক্সিটা তৈরি হয়েছে। সো মহাকর্ষ বলের উদাহরণ কি? এই গ্যালাক্সিটাকে অনেকগুলো গ্রহ উপগ্রহের সামগ্রিক মিলনের ফলে উৎপন্ন করছে বা তৈরি করছে, এই আর কি। সো আমরা কথা বলতে চাচ্ছিলাম ভরবেগ সম্পর্কে। ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। একটা বস্তু আছে, বস্তুর তো অবশ্যই ভর থাকবে, এন্ড বস্তুটা যদি গতিশীল হয় তবে তার বেগ যেটা থাকবে সেই বেগ দ্বারা যদি ভরকে গুণ করি তাহলে আমরা ভরবেগ পেয়ে যাবো। যেটাই সংজ্ঞা, ভর এবং বেগের গুণফলকেই হচ্ছে ভরবেগ বলা হয়। এখন আসি আমাদের কাছে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে m এবং এই বস্তুটা সামনের দিকে গতিশীল। কত বেগে গতিশীল জানি না, ধরে নিলাম v বেগে গতিশীল। সো এই বস্তুটার ভরবেগ কত? আমরা ভরবেগকে সাধারণত p দ্বারা প্রকাশ করে থাকি। সো এই বস্তুটার ভরবেগ তাহলে কত হবে? p সমান হবে ভর গুণন বেগ, p = mv হবে। এন্ড দেন একটা বস্তু এইখান থেকে
যাত্রা শুরু করলো, বস্তুটা ভর ধরলাম আমরা এম, তো ও যখন যাত্রা শুরু করে তখন ওর বেগ ছিল ইউ, দেন বস্তুটা যাচ্ছে, বেগ বাড়তেছে, অর্থাৎ বস্তুটা একটা সুষম ত্বরণের মধ্যে আছে। এন্ড বস্তুটা যখন এই জায়গায় পৌঁছালো তখন তার বেগ দেখা গেল ভিতে রূপান্তরিত হয়েছে। ভিতে রূপান্তরিত হয়েছে মিন্স বেগটা বেড়ে গেছে বা কমে গেছে, হোয়াট এভার যা হয়েছে হয়েছে, বেগটা পরিবর্তন হয়েছে। তাহলে এখানে বস্তুর ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ইউ, এইখানে বস্তুর ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি। তাহলে এইখানে এটা কি আদি অবস্থা না? আদি অবস্থার ভরবেগকে আমরা পি ওয়ান বা পি ইনিশিয়াল দ্বারা প্রকাশ করতেছি। সো পি ইনিশিয়াল সমান কি? এম ইন্টু ইউ, ভর ইন্টু এই অবস্থার বেগ, এবং শেষ অবস্থার বেগ ভরবেগটা কি হবে? পি ফাইনাল। পি ফাইনালের মান হবে এম ইন্টু ভি। এই অবস্থার ভর এবং এই অবস্থার বেগ, ভর যেহেতু কনস্ট্যান্ট, সো ভর হচ্ছে পরিবর্তন হচ্ছে না, বাট বেগটা পরিবর্তন হয়ে ভি হয়ে গেল, সো এই জন্য এটা। এখন আমরা চাচ্ছিলাম কি? ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনকে আমরা ডেল্টা পি দ্বারা প্রকাশ করি। সো ডেল্টা পি সমান কি হবে? ডেল্টা পি সমান অবশ্যই হবে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। আমরা যখন কোনো পরিবর্তন বের করি তখন কি শেষ অবস্থা থেকে আদি অবস্থাকে বাদ দিই, সো ফাইনাল অবস্থা থেকে ইনিশিয়াল অবস্থাটাকে বাদ দিয়ে দিলাম, দেন মানটা কি আসে? এম ভি মাইনাস এম ইউ। এবার আসি, আমরা জানি রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি অ্যান্ড একটা হচ্ছে ভেক্টর রাশি। সো যে সকল রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তার হচ্ছে স্কেলার রাশি, যেমন ভর। অ্যান্ড এরপর হচ্ছে ভেক্টর রাশি, যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি, রাইট? সো এই যে এখানে আমরা ভর বেগ নিয়ে কথা বলতেছি, ভর স্কেলার রাশি হলেও বেগটা কিন্তু ভেক্টর রাশি। অ্যান্ড ভেক্টর রাশিকে যখন আমরা প্রকাশ করি তখন মাথার উপরে ছোট করে একটা বার সাইন দিই, রাইট? সো এখানে বেগটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর আকারে প্রকাশ করতে চাইলে সো ভি যখন ভেক্টর হবে তখন ভরবেগটাও ভেক্টর হবে। ভরবেগটা কোন দিকে ক্রিয়া করবে? বস্তুর বেগ যেদিকে ক্রিয়া করবে ভরবেগটাও সেদিকে ক্রিয়া করবে, ঠিক আছে? জাস্ট এতটুকু মাথায় রেখে, একটা বস্তু যদি উত্তর দিকে যায় তাহলে তার ভরবেগটা কোন দিকে? অবশ্যই উত্তর দিকে। বস্তুর বেগ যদি দক্ষিণে হয় ভরবেগও দক্ষিণ দিকে। এবার এইখানেও একটু জাস্ট ভেক্টর আকারে প্রকাশ করে রাখলাম, আমরা আগে যেভাবে করছিলাম ম্যাথ করার ক্ষেত্রে আমরা ওইভাবে নিয়ে আসবো, বাট এমসিকিউতে কখনো যদি ভেক্টর রূপ দিয়ে দেয় দেন আমরা যদি বুঝতে পারি পি ভেক্টর, ভেক্টর মানে মাথার উপরে জাস্ট একটা করে সাইন দিয়ে দেবো, ভি ভেক্টর ইউ ভেক্টর। সো এই যে এটাই হচ্ছে ভেক্টরের প্রকাশ। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এটাই হচ্ছে আমাদের ভর বেগ সম্পর্কিত যাবতীয় কথাবার্তা। এবং এবার আমরা ভর বেগের উপর জাস্ট ছোট্ট একটা ম্যাথ দেখতে চাচ্ছি। আমরা একটু আগেই বলতেছিলাম না, আমরা যখন জড়তা সম্পর্কে জানতেছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে একটা স্থির বস্তুর মধ্যে যার ভর বেশি তার জড়তা বেশি, এবং বস্তুটা যখন গতিশীল হয়ে যাবে তখন শুধুমাত্র ভরের উপর ডিপেন্ড করেই আমরা একটা বস্তুকে বস্তুর জড়তাকে বেশি বলতে পারবো না, রাইট? সো আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করি। সাপোজ আমাদেরকে বলা হলো আমাদের কাছে একটা ব্লক আছে, যে ব্লকটার ভর হচ্ছে 50 কেজি, এবং এই ব্লকটা সামনের দিকে যাচ্ছে, কত বেগে যাচ্ছে? 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এবার বলা হলো আমাদের কাছে এইরকম একটা ব্লক আছে সামনে, এবং এই ব্লকটা সামনের দিকে যাচ্ছে হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে, 50 মিটার পার সেকেন্ড বেগে। সেই বস্তুটার নাম দিলাম এ, এই বস্তুটার নাম দিলাম বি। এন্ড अगेन এই বস্তুর ভর দেয়া আছে, ওই বস্তুর ভর দেয়া নেই, তো ধরে নিলাম 30 কেজি। তাহলে আমরা যদি আগের বেসিক দিয়ে চিন্তা করি, যার ভর বেশি তার জড়তা বেশি, ভর এর বেশি তার মানে এর জড়তা বেশি হবার কথা, কিন্তু না। জড়তা মানে কি? গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা, তাই না? সো এই বস্তুটা গতিশীল আছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এই বস্তুটা গতিশীল আছে 50 মিটার পার সেকেন্ড বেগে। আমরা যদি এর জড়তার পরিবর্তন করতে চাই, মানে একেও আটকায় দিতে চাই একেও আটকায় দিতে চাই, তাহলে আমাদের কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, রাইট? ওই যে ওর ভরবেগের সমতুল পরিমাণে বল প্রয়োগ করতে হবে। এবার সেগুলো দেখি, কত কিছু মাথায় রাখতে হবে না, আমরা জাস্ট ভরবেগ বের করব। গতিশীল বস্তুর ক্ষেত্রে ভরবেগ বের করব, যার ভরবেগ বেশি হবে তাকে আটকানো বেশি কঠিন, অর্থাৎ তার জড়তা বেশি, আর যার ভরবেগ কম তার জড়তাও কম। সো আমাদেরকে এই যে এই ভ্যালুগুলো দিয়ে প্রশ্ন করা হলো এই বস্তু দুইটার মধ্যে কাকে আটকানো সহজ বা কার জড়তা কম, জড়তা কম বা আটকানো বা থামানো সহজ। সো আমাদের প্রধান কাজ কি হবে? বস্তু দুইটার
ভরবেগ বের করে ফেলা। সো এই বস্তুর ভরবেগকে আমরা পি এ দ্বারা প্রকাশ করলাম। পি এ সমান কি হবে, এম ইনটু ভি। এম এর মান হচ্ছে 50, ভি এর মান হচ্ছে 10। সো 50 আর 10 গুণ করলেই আমরা পেয়ে যাব 500। ওকে, আমরা একটা জিনিস মিস করে আসছি। এই যে ভরবেগটা ছিল, ভরবেগের এককটা আমরা বের করে দেখি নাই এবং মাত্রাটা বের করে দেখি নাই। ম্যাথটা সলভ করার পর আমরা একক এবং মাত্রা দেখে নিব। সো ভরের একক কি, কেজি, তার সাথে গুণ অবস্থায় ছিল বেগের একক। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, বসাই দিলে এই যে কেজি মিটার পার সেকেন্ডই হচ্ছে ভরবেগের একক। এবার বি বস্তুর ভরবেগটা বের করে দেখি, পিবি। পিবি সমান কি হবে, ভর ইনটু বেগ, 30 ইনটু বেগের মান হচ্ছে 50। সো 30 আর 50 গুণ করলে কত হবে, 1500 এত কেজি মিটার পার সেকেন্ড। সো এই দুইটা থেকে আমরা দেখতে পাচ্ছি বি বস্তুর ভরবেগ 1500 কেজি মিটার পার সেকেন্ড, কিন্তু এ বস্তুর ভরবেগ হচ্ছে 500 কেজি মিটার পার সেকেন্ড। কার ভরবেগ বেশি, বি এর ভরবেগ বেশি, তাহলে বি কে আটকানো বেশি কঠিন। এর ভরবেগ যেহেতু কম, যার ভরবেগ কম তাকে আটকানো কি সহজ। সো আটকানো সহজ কাকে, এ কে। সো এই হচ্ছে আমাদের উত্তর, এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর, এ কে আটকানো বেশি সহজ। জড়তা কার কম, ভরবেগ যার কম জড়তাও তারই কম। এখন আমরা কি জানতে চাচ্ছিলাম, যে ভরবেগের একক কি এবং মাত্রা কি, রাইট? ওকে, ফাইন। দেখি আমরা ইউনিট সম্পর্কে জানতে চাচ্ছি। কার ইউনিট সম্পর্কে জানতে চাচ্ছি, ভরবেগের ইউনিট সম্পর্কে। তো ভরবেগ সমান কি, ভরবেগ ইকুয়ালস টু ভর ইনটু বেগ। এবার আসি, জাস্ট ভরের মাত্রা, ভরের এককটা বসাই দেবো, বেগের এককটা বসাই দেবো, দেন আমরা ভরবেগের একক পেয়ে যাবো। ভরের একক কি, কেজি, বেগের একক কি, মিটার পার সেকেন্ড, তাহলে ভরবেগের একক কি, কেজি মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে ভরবেগের একক। এবার আসি মাত্রা সম্পর্কে আমাদের জানতে হবে। মাত্রা আমি বিস্তারিত প্রমাণ করে দেখাচ্ছি। মাত্রা, সো ভরবেগ, ভরবেগ সমান আমরা কি লিখতে পারি, ভর গুণন বেগ, রাইট? ভর গুণন বেগ। ওকে, ভর তো স্কেলার রাশি, রাইট? সো ভরকে আমরা ভরে রাখলাম, মানে এইখানে যতগুলো রাশি থাকবে সবগুলো রাশিকে আমরা স্কেলার কোয়ান্টিটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এন্ড স্কেলার কোয়ান্টিটিতে নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা রাশির মাত্রা আমরা লিখে দেব। আমরা কি জানি, ভর একটা স্কেলার রাশি যার মাত্রা হচ্ছে এম। এম কার মাত্রা, ভরের মাত্রা। দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। যারা জানি না জাস্ট এইটুকু দেখে রাখি, আমরা যখন ওই যে ফার্স্ট অধ্যায়টা পড়বো তখন এইগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, প্রত্যেকটা মৌলিক রাশির মাত্রা সম্পর্কে আমরা জানতে পারবো। এবার আসি, ভর তো একটা মৌলিক রাশি রেখে দিলাম, বেগ কি মৌলিক রাশি না, বেগ মৌলিক রাশি না। বেগ সমান কি, বেগ সমান সরণ ভাগ সময়। সো আমরা লিখে ফেলি, বেগ মানে হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। এবার বেগ যেহেতু সরণ আর সময়ের অনুপাত নির্দেশ করে, এই জন্যই আমরা বেগকে কি বলি, যৌগিক রাশি। আর সরণ স্কেলার রাশি বা দৈর্ঘ্য একটা স্কেলার রাশি, সময়ও হচ্ছে একটা স্কেলার রাশি। এবার আসি, তিনটাই যখন স্কেলার রাশিতে আসছে আমরা জাস্ট এগুলার মাত্রা বসায় দেবো। ভরের মাত্রা হচ্ছে এম, সরণের মাত্রা হচ্ছে এল, সরণ মানেই হচ্ছে দৈর্ঘ্য, এন্ড সময়ের মাত্রা হচ্ছে টি। ওই যে সূচকের ফর্মুলা অনুযায়ী টি নিচে আছে, মানে পাওয়ার নিচে 1, উপরে নিয়ে গেলে পাওয়ার -1 হবে। সো এটা হবে এম এল টি ইনভার্স 1। এখন আমরা যখন মাত্রাকে প্রকাশ করি, লিখে প্রকাশ করি, তখন এটাকে থার্ড ব্র্যাকেটের আন্ডারে রেখে দিই। সো এই যে এইভাবে রেখে দিই, ভরবেগের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 1। আশা করি বুঝতে পারছি। এখন এইখান থেকে এমসিকিউ আসলে ইনশাআল্লাহ ভরবেগ থেকে যে এমসিকিউ এদিক আমরা পেরে আসবো। আমাদের ভরবেগের পরবর্তী টাইপটাই হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা, ঠিক আছে? সো নিউটন তার দ্বিতীয় সূত্রের মধ্যে কি বলছে, বিবৃতিটা কি? বিবৃতিটা হচ্ছে এমন, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। এবার আসি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার জানতে চাইছে। সো আমরা একটু চিত্র দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। নিউটন কি বলছে, একটা বস্তু, এই বস্তুটা হচ্ছে যাত্রা শুরু করছে। এখন বস্তুটার ভর দিলাম আমি এম, ধরে নিচ্ছি, এবং বস্তুটা যে বেগে যাত্রা শুরু করছে সেই বেগটা ধরে নিচ্ছি আমরা ইউ। তাহলে এম ভরের একটা বস্তু ইউ বেগে যাত্রা শুরু করলো। ভরবেগের পরিবর্তনের কথা বলছে না, ভরবেগের পরিবর্তন হলে অবশ্যই বেগের পরিবর্তন হয়। এন্ড বেগের পরিবর্তন কি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থেকে পরিবর্তন করা সম্ভব? কখনোই না। তাহলে নিশ্চয়ই বস্তুটা এখান থেকে হয় এইদিকে গেছে, তাহলে এদিকে গেছে, নির্দিষ্ট কোনো একটা দিকে অবশ্যই একটা দূরত্ব অতিক্রম করছে। তো আমি ধরলাম এই বস্তুটা টি সময়ে
এই যে এই দূরত্বটুকু অতিক্রম করছে, এই জায়গাটুকু অতিক্রম করছে, করে কোথায় আসলো? এখানে আসলো। এখন বস্তুটার ভর কি পরিবর্তন হবে? হবে না, বস্তুর ভর সেমই আছে। বস্তুর ভর মানে কি? উপাদানের ঘনত্ব না, উপাদানের ঘনত্ব তো কখনো পরিবর্তন হয় না। সো বস্তুর ভর এম এমই থাকবে, এন্ড বস্তুর বেগটা পরিবর্তন হবে, এবং এই পরিবর্তিত বেগটাকে আমরা সাধারণত ভি দ্বারা প্রকাশ করি। সো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি ধরলাম যে বস্তুটাকে আমি এই দিক বরাবর এফ বলে ধাক্কা দিছি, বলকে যেহেতু এফ দ্বারা প্রকাশ করা হয়, সো আমরা বলতেছি যে বস্তুটাকে এফ বল দ্বারা আমরা ধাক্কা দিছি। ধাক্কা দেওয়ার ফলে কি এই যে এই বরাবর ভরবেগের পরিবর্তন হলো না? সো ভরবেগের পরিবর্তন কোনটা? এমভি মাইনাস এমইউ। ওই যে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, দুইটা বিয়োগ করলে এমভি মাইনাস এমইউ হয় না? এটা কার সমানুপাতিক? এটা আচ্ছা টি সময় কি এটা না? টি সময়ে বস্তুর ভরবেগ কত? এমভি মাইনাস এমইউ। একক সময় তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত বলো তো? একক সময়ে টিটা ভাগ হয়ে যাবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই 2। আচ্ছা আমি একক সময় পরিবর্তনটা বের করলাম কিনা এটাকে বলে নি। আমাদের বিবৃতিতে কি আছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, হার শব্দটা আছে। হার মানে কি? একক সময়ে কোন একটা পরিবর্তনকেই তো আমরা হার বলি, তাই না? সো একক সময় পরিবর্তনটা আমাদের বের করে নিতে হবে। টি সময়ে ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ, আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি, যেহেতু এই যে টি সময় পার হয়ে গেছে আমরা আগেও বলছি। সো এখান থেকে বললাম টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন এমভি মাইনাস এমইউ। তাহলে একক সময়ের পরিবর্তনটা কত? একক সময়ের পরিবর্তন হচ্ছে এমভি মাইনাস এমইউ বাই টি। এখন আবারও বিবৃতিতে ফিরে যাই। একক সময়ে, সরি একক সময় বলতেছি কেন, বিবৃতিটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এই মানটা এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল এফ। সো এইখান থেকে আমরা বলতে পারি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল এফ এর সমানুপাতিক। এবং বল কোন দিকে ক্রিয়া করতেছে? সামনের দিকে। তার মানে ভরবেগের পরিবর্তনটাও সামনের দিকেই ঘটবে, দুইটার ডিরেকশন সেম থাকবে অলওয়েজ। এবার আসি সমানুপাতিক চিহ্ন দিলে দিলে আমাদের একটা কি আসে? ধ্রুবক চলে আসে। সো ধ্রুবকটাকে আমরা কে ধরে নিলাম, এন্ড अगेन এম রাখলাম ভি মাইনাস ইউ বাই টি, এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি মানেই হচ্ছে এ। সো এখান থেকে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়ালস টু কে এম এ। এখন কোন কারণে আমরা যদি 1 কেজি ভরের একটা বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ সৃষ্টি করি, তাহলে আমাদের কে এর মানটা বের হয়ে আসে না? দেখেন তো 1 ইকুয়ালস টু কে ইনটু ভর হচ্ছে 1, ত্বরণ হচ্ছে 1। সো কে এর মান কত চলে আসে? কে ইকুয়ালস টু 1 চলে আসে। সো কে এর মান 1 বসায় দিলে এফ ইজ ইকুয়ালস টু এম এ। তো আমরা যখন ওই যে নিউটনের প্রথম সূত্র দেখলাম, ওইখানে আমরা বল সম্পর্কে ধারণা পেয়েছিলাম, বল কিভাবে নির্ণয় করতে হয় জানতাম না। বাট আমরা যখন নিউটনের দ্বিতীয় সূত্রতে আসলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে বল নির্ণয় করা যায় বস্তুর ভর এবং ত্বরণকে গুণ করলেই। আশা করি এইটুকু বুঝতে পারছি। সো এই যে নিউটনের দ্বিতীয় সূত্রের যে বিবৃতিটা আছে তার প্রমাণটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম এ। এর পরবর্তী টপিকটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। আমরা নিউটনের প্রথম সূত্রে কি দেখেছিলাম? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। সো আমরা এই যে এই বস্তুটাকে স্থির দেখতেছি, দ্যাট মিন্স এর উপর প্রযুক্ত বল কত? শূন্য। বাহ্যিক বল যদি শূন্য রাখি তাহলে এই বস্তুটা স্থিরই থাকার কথা। এবার আমরা দেখি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বস্তুটাকে স্থির রাখা যায় কিনা, অথবা যদি সুষম বেগে চলতে থাকে তাহলে সেই বেগটা আনচেঞ্জড রাখা যায় কিনা। এবার আসে আমরা কি জানি? এফ ইজ ইকুয়ালস টু এম এ। এইখান থেকে আমরা লিখতে পারি এম এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা তো লেখাই যায়। এবার এফ এর মান কত ছিল? এফ এর মান ছিল 0। এফ এর মান যদি 0 হয়, এমটাকে পার করে দিই 0 ডিভাইডেড বাই সামথিং মানে হচ্ছে 0। টিটাকে পার করে দিই, তাহলে গুণ করলে অবশ্যই 0 আসবে। যদি লিখেই দিই 0 ইনটু টি ডিভাইডেড বাই এম ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। সো এই মানটাও 0 চলে আসতেছে। এখন এই মানটা যদি 0 চলে আসে, আমরা এখান থেকে বলতে পারি ইউ ইজ ইকুয়ালস টু ভি। আচ্ছা, একটা বস্তুর আদি বেগ এবং শেষ বেগ যদি সমান হয়, সেখান থেকে আমরা বলতে পারি না যে বস্তুটা যে বেগে চলতেছিল সেই বেগেই চলতেছে, অথবা বস্তুটা যদি স্থির থেকে থাকে তাহলে তার বেগটা পরিবর্তন না হয়ে বস্তুটা স্থিরই আসে। সো এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র। এভাবেই আমরা প্রমাণ করতে পারি। আমরা এতক্ষণ যাবত বল নিয়ে কথাবার্তা বলতেছিলাম। তো এখন আমরা এই যে বলটা আছে এই বলের একক সম্পর্কে জানতে চাচ্ছি। তো বল সমান আমরা কি দেখেছিলাম? ভর গুণন ত্বরণ। সো ভরের একক কি? কেজি। ত্বরণের একক এম এস ইনভার্স 2।
তাহলে বলের একক কত হবে? বলের ইউনিট হবে কেজি এম এস ইনভার্স 2, কেজি এম এস ইনভার্স 2। এবং বল সম্পর্কে যেহেতু আমাদেরকে নিউটন সাহেবই ধারণা দিয়েছেন, সো তার নাম অনুসারে আমরা বলের একককে নিউটনও বলে থাকি। এবার আসি বলের মাত্রা কি। আমরা দেখেছিলাম আমরা যদি মাত্রা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হয়? এই যে রাশিগুলো সম্পর্কে আমরা যে রাশির মাত্রা নির্ণয় করতে চাই ওই রাশিটাকে আমাদের স্কেলার একটা রাশিতে নিয়ে আসতে হয়, মৌলিক রাশিতে প্রকাশ করতে হয়। সো মাত্রা নির্ণয়ের জন্য ভর এবং ত্বরণকে মৌলিক রাশিতে নিয়ে আসতে হবে। সো ভর গুণন ত্বরণ। ত্বরণ সমান কি? ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময় স্কয়ার, বেগ বাই সময়। ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়। আবার বেগ সমান কি? বেগ সমান হচ্ছে সরণ ভাগ সময় ইনটু 1 ভাগ সময়। সো এখান থেকে বলা যায় ভর মানে হচ্ছে m, সরণের মাত্রা হচ্ছে l, এবং নিচে দুইটা সময় আছে, সময়ের মাত্রা হচ্ছে t, t গুণ করলে হয় t স্কয়ার। সো এখান থেকে বলতে পারি বলের মাত্রা হচ্ছে m l t ইনভার্স 2। যেহেতু মাত্রা হিসেবে প্রকাশ করতেছি সো এদেরকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে।